হ্যালো। জি স্যার, বোঝা যায় সব। ওকে। সিমলারে পাইলেন না? নো স্যার। ওকে। স্যার ওরে স্যার মেসেজ দিছিলাম, সিন করে নেই, মানে লাইনে নেই। ঘর কাটেন। এরকম আপনারা 2 পৃষ্ঠা ঘর কেটে ফেলান। হুম। আঁকছেন? জি স্যার। বিবরণ। টাকা টাকা। চাকরি হতে মোট আয় নির্ণয়। চাকরি হতে মোট আয় নির্ণয়। প্রথম হইব 3টা লাইন। করদাতা, অর্থাৎ কোশ্চেন আপনার উল্লেখ থাকবে। আয় বর্ষ, পর বর্ষ, যেটা আমরা পূর্বে আলোচনা করছিলাম। এবং করদাতা সম্পর্কে আমরা কি করছিলাম? আলোচনা করছিলাম। ঠিক আছে। তো চাকরি হতে আয়, এটা আমরা আলোচনা করতেছি চাকরি হতে আয় চ্যাপ্টার থেকে। চাকরি হতে আয় ধারা 32 থেকে 34, তো আমরা লিখি
চাকরি হতে আয়, আয় ধারা 32 থেকে 34। চাকরি হতে আয়ের প্রথম যে আইটেমটা, মূল বেতন। মূল বেতন হলো চাকরি হতে আয়ের প্রথম আইটেম। এটা আপনার অঙ্কে সরাসরি দেওয়া থাকবো। 2 নম্বর হইলো আমার বিশেষ বেতন। বিশেষ বেতন, এটা আপনার সরাসরি দেওয়া থাকবো। 3 নম্বর হইলো মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা, এটা আপনার সরাসরি দেওয়া থাকবো অথবা পার্সেন্টেজে দেওয়া থাকবে। সরাসরি স্যার টাকার মহার্ঘ অ্যামাউন্ট ভাতা মানে কি? আপনার দৈনন্দিন যেই পণ্য দ্রব্যর যেই উম, দাম বাড়তাছে কমতাছে, মুদ্রাস্ফীতি, এটা অ্যাডজাস্ট করার জন্য কি করা হয়, সরকার বিশেষ প্রণোদনা দেয়, বা এটা অ্যাডজাস্ট করার জন্য যে অতিরিক্ত ভাতাটা দেয় ওইটা হইলো গিয়ে মহার্ঘ ভাতা। ঠিক আছে। বকেয়া বেতন যদি থাকে, এটা থাকবো না এই আইটেমটা। বকেয়া বেতন যদি পরিশোধিত না হয়, ঠিক আছে। তারপরে 5 নম্বর হলো বোনাস। বোনাস সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। দুইটা ঈদ বোনাস, এরপরে পয়লা বৈশাখে বোনাস, এরকম উল্লেখ থাকবে আপনার। তারপর হইলো গিয়া অগ্রিম বেতন। অগ্রিম বেতন বেতন খাতে দেখাবেন। তারপর হইলো দস্তুরি অফিস। দস্তুরি ও ফিস। আচ্ছা। তারপর হইলো গিয়ে আপনার ক্ষতিপূরণ, যদি আপনার প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ পান, ক্ষতিপূরণ। তারপরে দেখেন আপ্যায়ন। আপ্যায়ন অথবা প্রমোদ ভাতা। প্রতিষ্ঠান অনেক সময় আপনার আপ্যায়ন বা প্রমোদ ভাতা দিব, ওটা আপনার বেতন খাতে আয় হিসেবে গণ্য করা হইব। লেখা হয়েছে এ পর্যন্ত? জি ওকে, হয়ে গেল, বর্গ হয়ে গেল। স্যার, এটা কি আরেকটা অঙ্কের বক্স নতুন? না না না, একটারই। 10 নম্বর হইল গিয়া চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা। হুম 11 নম্বর হইল গিয়া অবসর ভাতা। অবসর ভাতা বাদ অকরধার্য বা কর অব্যাহতি প্রাপ্ত। কর অব্যাহতি প্রাপ্ত, প্রাপ্ত যদি সরকার বা সরকারি অনুমোদিত পেনশন ফান্ড হতে প্রাপ্ত।
হুম, আপনারা প্রথম লেখেন, তারপর আমি প্রত্যেকটা ব্যাখ্যা দেবো। জাস্ট লেখাটা একটু দ্রুত লেখেন, তারপর আমি ব্যাখ্যা শুরু করতেছি, হ্যাঁ? গ্র্যাজুইটি বা আনুতোষিক, গ্র্যাজুইটি অথবা আনুতোষিক বাদ অকরধার্য বা কর অব্যাহতি প্রাপ্ত। অব্যাহতি প্রাপ্ত কত? 2,50,00,000, যেটা আমরা বলছিলাম গ্র্যাজুইটির ক্ষেত্রে 2,50,00,000 পর্যন্ত টাকা অকরধার্য। এর চেয়ে বেশি পেলে ওইটা মোটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হইব। বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা, আবাসন বা বাসস্থান সুবিধা, আবাসন বা বাসস্থান সুবিধা, এটার ক হইল গিয়া বিনা ভাড়ায় আবাসন বা বাসস্থান সুবিধা, বিনা ভাড়ায় আবাসন বা বাসস্থান সুবিধা আবাসনের, হুম, হুম, বিনা ভাড়া বাসস্থান সুবিধা, এখানে লেখেন আবাসনের বার্ষিক মূল্য। আবাসনের, এটা কি কয়ের মধ্যেই অন্তর্ভুক্ত? হ্যাঁ কয়ের কয়ের মধ্যেই? মধ্যে, হ্যাঁ কর হেডলাইনের নিচে এটা আবাসনের বার্ষিক মূল্য। অর্থাৎ আপনি যদি বিনা ভাড়ায় কোনো বাসস্থান সুবিধা পান, তখন ওইটার বার্ষিক মূল্য বিবেচনা করতে হইব। যে বার্ষিক মূল্যটা আছে ওইটা চাকরি ক্ষেত্রে আয়ের মধ্যে আপনার অন্তর্ভুক্ত হইব। লেখা হইছে খ, কনসেশন হারে বা কম ভাড়ায় আবাসন সুবিধা, কনসেশন বা কম ভাড়ায় আবাসন সুবিধা, সুবিধা, হুম, এখানে প্রথম লেখেন আবাসনের বার্ষিক মূল্য, আবাসনের বার্ষিক মূল্য বাদ কর্তনকৃত বা প্রদত্ত ভাড়া, কর্তনকৃত বা প্রদত্ত ভাড়া।
পণ্য, যাতায়াত ভাতা, যাতায়াত ভাতা। স্যার এই পয়েন্ট কি সব মুখস্থ করতে হবে? মুখস্থের মতো করবেন, ঠিক আছে? এগুলো সব দেওয়া থাকবে আপনার, জাস্ট কোনটা কোন রুলস আছে ওটা মনে রাখতে হবে। আর মুখস্থ করলে বেটার, মুখস্থ করলে আপনার অঙ্ক করতে কোনো কষ্ট হবে না। যদি চাকরি, আমার মোটামুটি বেসিক আলোচনা শেষ হয়ে গেছে, এখন আমার চ্যাপ্টার ভিতরে ঢুকে যাবো খুব দ্রুত। প্রত্যেক চ্যাপ্টারের ভিতরে আমি ঢুকে যাবো, কারণ চ্যাপ্টার রিলেটেড যত ছোট ছোট আলোচনা আছে ওইগুলো আমি করে ফেলাইছি আপনার এই যে এই প্রায় 10-15টা ক্লাসে। দায়িত্ব পালনের জন্য, পালনের জন্য যাতায়াত ভাতা প্রাপ্ত হয়, প্রাপ্ত হয়, তবে কর অব্যাহতি প্রাপ্ত, তবে কর অব্যাহতি প্রাপ্ত। অর্থাৎ আপনার দায়িত্ব পালন করার জন্য কি পাইছেন? যাতায়াত ভাতা পাইছেন, ওটা খরচ করে ফেলাইছেন ওই দায়িত্ব পালন করতে যাই এই, তখন এই যাতায়াত ভাতা কি আপনার আহ অব্যাহতি প্রাপ্ত, ঠিক আছে? আহ 16 লেখেন মোটর গাড়ি সুবিধা। মোটর গাড়ি সুবিধা। হ্যাঁ, লেখেন 2500 সিসি পর্যন্ত, 2500 সিসি পর্যন্ত গাড়ির জন্য, গাড়ির ক্ষেত্রে মাসিক, মাসিক 10,000 টাকা, 10,000 টাকা হিসেবে বার্ষিক। স্যার 2500 সিসি গাড়ি এগুলো কোনগুলা স্যার, বাস নাকি? আচ্ছা লেখেন পরে বুঝাইতেছি। 1,20,000 টাকা, 1,20,000 টাকা, ঠিক আছে? ওকে, তারপর আবার লেখেন নিচে 2500 সিসির অধিক, অধিক সিসির গাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে 25,000 টাকা হিসেবে, 25,000 টাকা হিসেবে বার্ষিক 3 লক্ষ, 3 লক্ষ টাকা আয়ের অন্তর্ভুক্ত হবে। ক্লিয়ার? ওই ক্ষেত্রে কত? 3 লক্ষ টাকা অন্তর্ভুক্ত হইব। হুম, ক্লিয়ার? আচ্ছা, লেখা হয়েছে এ পর্যন্ত? জি। যেমন ঘর শেষ হয়ে গেল নি। হুম, আপনাদেরকে 2 পৃষ্ঠা কভার হয়েছে? স্যার Yes, আমার sir. 3 পৃষ্ঠা রানিং। 3 পৃষ্ঠা রানিং।
আর 2 পৃষ্ঠা ঘর কেটে ফেলান। আল্লাহ, 5 পৃষ্ঠা। আমার একটা বোর্ড আপনাদেরকে 1 পৃষ্ঠা কভার হয়? না। জি নাকি হাফ স্যার। পেজ, নাকি এক হাফ পেজ পৃষ্ঠাতে হয়? একটু কম হয়। না ও, না, একটু কম হয়, মানে হাফ পেজে বেশি, এক পেজের কম এরকম। আর আমি যে লেখা শেষ করি আপনারা কি সাথে সাথে শেষ করতে পারেন? জি স্যার, সাথে সাথে মাঝে মধ্যে 2 একটা ওয়ার্ড না পারলে তো আপনারা বলি ব্যাক করার জন্য। আমি কিন্তু স্লো লিখি। জি স্যার, উল্টাটা বলছেন। হুম। লাস্ট কোনটা লিখলাম? 15, 16 লেখেন। 16, 16 লেখেন। অনুমোদিত ভবিষ্যৎ চারটা তহবিল। হ্যাঁ, অনুমোদিত। স্যার, এটা 17, 17 স্যার। আচ্ছা, 17। 16 শেষ। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। তারপর লেখেন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ। তহবিলের সুদ বাদ কর অব্যাহতি প্রাপ্ত। কর অব্যাহতি প্রাপ্ত। দেখেন মোট বেতনের বেতনের 33%। চার্জ ভাতা। চার্জ ভাতা নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত। নিয়োগকর্তা প্রদত্ত গৃহ পরিচালিকার চালিকার বেতন। অর্থাৎ কোম্পানি যদি আপনার লোক দেয় এবং ওই লোকের বেতনও যদি দেয়, ওই লোকের বেতনও যদি দেয়, অথবা আপনার সেবার জন্য যদি লোক নিয়োজিত করে, ওই লোকদের বেতনও আপনার বেতন খাতে আয় হিসেবে অ্যাড হইব। আপনার বেতন খাতের আয় হিসেবে কি হইব? অ্যাড হইব। সিটি ভাতা। সিটি কর্পোরেশন এলাকা থাকলে আপনার কোম্পানি থেকে কি করা হইব? বিশেষ ভাতা দেওয়া হইব, যেহেতু আপনার খরচ বেশি। ওইটা আপনার কি হইব? আয় হিসেবে গণ্য হইব। শান্তি বিনোদন ভাতা। বিনোদন, বানানটা ভুল হয়েছে।
বিনোদন ভাতা অথবা ছুটি ভাতা। আপনার ছুটি কাটানোর জন্য ভালো ভালো কোম্পানিগুলো কি করে, ভাতা দেয়। খরচ টরচ কোম্পানি কি করে, নিজেই বহন করে। বাধ্যতামূলক ভাবে কি করে, ছুটি কাটাইতে হয়। ওই ভাতা আপনার বেতন খাতে আয় হিসাবে কি করা হইব, অ্যাড হইব। তারপর হইলো বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ অথবা বৈশাখী ভাতা, যেটা নাকি সরকার মূল বেতনের 20% চালু করছে। সরকারি কর্মচারীদের, কর্মকর্তাদের জন্য মূল বেতনের 20% কি করছে, বৈশাখী ভাতা চালু করছে। লেখা হয়েছে এ পর্যন্ত। জি স্যার। ছুটি নগদায়ন, অর্থাৎ আপনি ছুটি কাটাইলেন না, ওই ছুটির টাকাটা কি করলেন, গ্রহণ করলেন, ওটারে বলা হয় ছুটি নগদায়ন। এটাও আপনার কি করা হইব, আপনার আয় হিসেবে গণ্য করা হইব। অনেক কর্মচারী কর্মকর্তা কি করে, ছুটি গ্রহণ করে না। যে ছুটি গ্রহণ করলো না, ওই ছুটির টাকাটা কি করে, তারা নিয়ে নেয়। যেটা যদি নিয়ে নেন, তাহলে ওটা বেতন খাতা আয় হিসেবে কি করা হইব, গণ্য করা হইব। ভ্রমণ ভাতা, ভ্রমণ ভাতা বাদ কর অব্যাহতি প্রাপ্ত, বা কর অব্যাহতি প্রাপ্ত, যদি চাকরি, দায়িত্ব পালনের জন্য, পালনের জন্য ব্যয়িত হয়। অর্থাৎ ভ্রমণ ভাতা পাইলেন, ঠিক আছে, ব্যয়িত হয়, ওটা আপনার চাকরির কাজে ব্যবহার করলেন। তো যেই পরিমাণ টাকা আপনার চাকরির কাজে ব্যয় করলেন, ওই পরিমাণ টাকাটা কি হইব, আপনার অকরধার্য হইব। 26, ওভারটাইম ভাতা, ওভারটাইম, ওভারটাইম ভাতা বা বেতন, এটা আপনার মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হইব। যেখানে ক্রস দেন। হুম, আমরা শেষের দিকে এসে পড়ছি, আর 2-3টা পয়েন্ট আছে। 27 নম্বর হইল বেতন, স্যার পয়েন্ট আর কয়টা আছে? আর 3টা আছে। বেতন বা মজুরির পরিবর্তে, মজুরির পরিবর্তে, এটা আপনার অঙ্কের ছক। এইটা দেখে দেখে আপনার অঙ্কের সলিউশন নিবেন। পরিবর্তে প্রাপ্তি বা বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি, মজুরির অতিরিক্ত প্রাপ্তি, এটা আপনার বেতন খাতা হিসেবে গণ্য করা হইব। 28, এনুইটি, এনুইটি বা বার্ষিকী। অনেক কোম্পানি বার্ষিকী একটা অ্যামাউন্ট কর্মচারীদের প্রদান করে, ওই অ্যামাউন্টটা। লাস্ট পয়েন্ট, কর্মচারীদের শেয়ার স্কিম হতে অর্জিত আয়, কর্মচারীর শেয়ার, শেয়ার স্কিমে, স্কিম হতে অর্জিত আয়, অর্জিত। এটা কি স্যার স্কিম দেখছেন, কর্মচারী শেয়ার হ্যাঁ, স্কিম? শেয়ার স্কিম, হ্যাঁ।
অর্জিত আয়, ঠিক আছে। এই যে টোটালটা হইলো, ওইখান থেকে বাদ যাব, বাদ কর অব্যাহতি প্রাপ্তি, কর অব্যাহতি প্রাপ্তি। চাকরি হতে, চাকরি হতে আয়ের 1/3, 1/3 অথবা 4,50,000 টাকা, যেটি কম, যেটি কম, ওইটা কি হইব, বাদ হইব। বাদ দিয়ে আমার যেটা বেরাইব, ওইটা হইতেছে আমার চাকরি হতে মোট আয়। চাকরি হতে মোট আয়। হুম, দেখছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, আপনারা যেটা করবেন, বেতন খাতে উম, আয়ের মধ্যে ভবিষ্যৎ তহবিলে একটা কোশ্চেন আছে, ঠিক আছে। সরকারি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড, সরকারি প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড, এটি একটু পড়ে রাখবেন, হ্যাঁ। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি সরাসরি অঙ্কে চলে যাব। আমার মোটামুটি অঙ্ক সংক্রান্ত সব ধরনের আলোচনা শেষ করছি। তো সিমলারে বলবেন আজকের ক্লাসটা কভার করতে। আচ্ছা, আরেকটা কথা, আপনাদের অতিরিক্ত ক্লাস দিলে আপনারা অ্যাটেন্ড করেন না কেন?